অনেক আল্লাহর কাছ থেকে চেয়ে না সন্তান। আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না। 8-10 বছর ধরে ছেলে মেয়ে হয়নি। অনেক কষ্ট করছি আমি, অনেক কথা শুনছি মানুষের। মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি, তারপরেও কোনো সময় আমার ছেলে মেয়ে হয়নি। এক সময় আমি নামাজ রোজা কোরআন শরীফ এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি, আল্লাহ তুমি আমাকে কালা কুপাচারটা সন্তান দাও, তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে। ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে আমার সিনথিয়া হয় আমার বিয়ের 9 বছর পরে গিয়ে। সিনথিয়ার যখন 4 বছর বয়স আমার আবারও ভাবু হয় না, আমি আবার চেষ্টা করি। তখন আমার রাইসা মনে আমার পেটে আসে। হ্যাঁ, তখন থেকে আমাদের জীবনটা বদলে যায়। আমাদের জীবনটা এত সুখের ছিল না, অনেক কষ্টের ছিল আমার জীবনটা আর আমার স্বামীর জীবনটা। একে তো সন্তান হারা, আমাদের টাকা পয়সার সমস্যা, সব কিছুর সমস্যা ছিল। যখন আমার রাইসা আমার গর্ভে আসে আমার জীবনটাই বদলে যায়। আমার রাইসা যখন জন্ম নেয় তখন ওর আব্বু ব্যবসা শুরু করে। আজ ওর বাবা ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু আমার বাকি নাই, আমার লক্ষ্মী মেয়ে বুড়োই গেছে। কলেজ কর্তৃপক্ষ বলে 29 জন, টিভি নিউজ চ্যানেলে আমরা দেখি 35 জন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, 6 জন কি কবর থেকে বের হয়ে তাদের মা বাবার কাছে ফিরে আসছে? আপনারা হয়তো দেখছেন একটা বাচ্চা দৌড়াচ্ছিল, এতটুকু মেবি 3তেই পড়ে, দৌড়াচ্ছিল, পড়ে গেছিল। সে বাচ্চাটাকে কেউ পানি না দিয়ে সে বাচ্চার ভিডিও করতেছে। সে বাচ্চাটাকে ভিডিও করলে কি আপনার খুব লাভ হবে? যে আপনার সন্তানের জায়গায় থাকতে আপনি ভিডিও করতে পারতেন তাই। আর আপনারা যে 40 টাকার পানি 600 টাকা করে বিক্রি করলেন, আপনাদের ব্যবসায় কি এমন মানে হয়ে গেছে, লাভ হয়ে গেছে যে ওই দিনই করতে হইলো? তাদেরকে বলেন যারা আহত নিহত হয়েছে, যারা মারা গেছে তাদেরকে 10 কোটি টাকা করে দিয়েছে, আর যারা পুড়ে গেছে তাদেরকে 1 কোটি টাকা করে দেওয়া হয়েছে। তাদের বাচ্চাকে এখানে পুড়ে তারপরে যাইতে বলুন, ওখানে এমনি টাকা দিয়ে দিবে, সরকার টাকা দিয়ে দিবে। আপনারা একটা কাজ করেন, আমি বিমান বাহিনীর সাথে কথা বলি, বিমান বাহিনীর লোকটা ভিতরে আছে, আমরা গেটটা একদম ভেঙে দিই, গেটটা ভেঙে দিয়ে এখানে বেঞ্চ টেঞ্চ সব দিয়ে দিই, মুড়ি চানাচুর যার যেটা পছন্দ সব এনে দিব, ওরা বসবে। বিমান বাহিনী বলবো আরেকটা প্লেন ক্র্যাশ করেন, ভিতরে আমি শিক্ষার্থী রাখতেছি, আপনারা এবার দেখেন ছোট বাচ্চাদেরকে নিয়ে কেমন লাগে। তখন বুঝবেন ট্রমা জিনিসটা কি, বাচ্চারা দেখে কি শিখতেছে। আপনারা দেখাই দিয়েছেন কি বাচ্চারা শিখছে, বাচ্চারা কি শিখতেছে? কয়েকজন বললো যে আমাদের বাচ্চারা শিখতেছে, কি শিখতেছে? এনে শিখার কি আছে? জামাত শিবির বিএনপির লোকজন এখানে আইসা, আর ভাই এখন কি এখানে হাত দেখানোর সময় আছে? তুমি কি দেখাইতেছো যে হ্যাঁ আমি শোক জানাইতেছি? এখানে তো এগুলো দেখানোর সময় না। আপনারা সাইড দেন, আপনারা সর, আগে বাচ্চাগুলোকে বাঁচান, তারপর আপনার পরিদর্শন করতে আসেন। কিন্তু ওই দিনই কেন পরিদর্শন করতে হবে? আর এখন কি যে পরিদর্শন? এখানে এখানে কি পার্ক খুলে রাখছেন আপনারা? আমরা কি পার্ক খুলে রাখছি? আমরা স্টুডেন্ট, আমরা কলেজ কর্তৃপক্ষ, আমরা এখন পার্ক খুলে রাখিনি যে আপনারা সেভাবে এখানে দেখবেন। যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করে, যদি কেউ পদত্যাগ না করে, তাহলে টাকা জমা শেখ হাসিনাকে বাংলাদেশে, শেখ হাসিনাকে বাংলাদেশে আনবো। শেখ হাসিনা যখন ছিল তখন খুব ভালো ছিল, খুব শান্তিতে ছিলেন। আজকে যে আমি এটা কার জন্য জানেন? আমি বলবো ইউনূস স্যারের জন্য। আজকে শেখ হাসিনা থাকলে আমার মুখ থেকে সত্যি কথা বাইরে হলো, দেখে একটু আমার বুকে গুলি। আমার নাম রুবাই মেজামি সুহি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমি সায়েন্স বিভাগ। ওই দিন ঘটনা ঘটে ঠিক একটা 12টার দিকে, প্লেনটা ক্র্যাশ করে। তার কিছুক্ষণ আগে পাইলট পড়ে, প্লেনটা ক্র্যাশ করার আগে পাইলট পড়ে প্রশাসনিক ভবনে। উনি আমার 3 হাত দূরে ছিল, পাইলট যেখানে পড়ে তার 3 হাত দূরে উনি ছিল। শারীরিক ভবনে পড়ার পরে সবাই ভয়ে ওখানে দৌড়াদৌড়ি শুরু করে। দৌড়াদৌড়ি করার পর বের হয়ে দেখে কিছু হায়দার আলী ভবনে আগুন লাগে। আগুন লাগার পরে প্রথমে শিক্ষার্থীরা, শিক্ষকরা উদ্ধার করে কয়েকটা বাচ্চাকে, কিন্তু ওখানে অনেকগুলো স্পট ডেড করেছিল, যেটা আপনারা দেখছেন হয়তো। একটা ছেলের 2 হাত 2 পা এখান থেকে অর্ধেক হয়ে গেছে। তারা সেই ছেলেটা, একটা খালা, তারপরে দোলনায় যারা খেলতেছিল তাদের তো খুঁজে পাচ্ছে না, যারা দোলনায় খেলতেছিল, ওখানে খেলতেছিল, তারা কোথায় আসলে আমরা বলতে পারি। তো বিমানটা ক্র্যাশ করে ঠিক স্কাই সেকশন, মানে পুরো একটা সেকশনে গিয়ে পড়ে। তার স্কাই সেকশনের 3 হাত দূরেই হচ্ছে যে সিঁড়িটা। তো ওখানে যখন দাও দাও করে আগুন চলে তখন বের হওয়ার কোনো সুযোগ থাকে না, এখানে কোনো ইমার্জেন্সি এক্সিটও নাই যে বাচ্চারা বের হবে। পরে যখন আগুন লাগে, আমরা যখন কাজ করি, কিছু 20 মিনিট পরে ফায়ার সার্ভিস আসে, আর্মি আসে, র্যাব, ওরা আসে উদ্ধার করার সময় 3টা হেলিকপ্টার নামে, যাদের লাশ তাদেরটা নিয়ে যায়, শুধু লাশ নিয়ে যায়। আর শুধু আমাদের আর্মিদের গাড়ি, অ্যাম্বুলেন্স আসে, যারা পুড়ে গিয়েছিল, যারা ঝলসে গিয়েছিল তাদেরকে নিতে। কিন্তু 50% শিক্ষার্থী এখানে মারা যায়। কেন জানেন? আমাদের সাধারণ জনগণ এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, মজা করতেছিল। এখানে খুব মজার একটা ব্যাপার, তো তারা খুব দেখতেছিল, ভিডিও করতেছিল। আপনারা হয়তো দেখছেন একটা বাচ্চা দৌড়াচ্ছিল, এতটুকু মেবি 3তেই পড়ে, দৌড়াচ্ছিল, পুড়ে গেছিল। সে বাচ্চাটাকে কেউ পানি না দিয়ে সে বাচ্চার ভিডিও করতেছে। কেন ভিডিও করতেছে? সে বাচ্চাটা সে বাচ্চাটাকে ভিডিও করলে কি আপনার খুব লাভ হবে? সে যে আপনার সন্তানের জায়গায় থাকতে আপনি ভিডিও করতে পারতেন দাঁড়ায়? কখনোই না।
আমার নিজের মা এবং আমার ছোট ভাই ক্যান্টিনে ছিল। তারা যখন বিকট আওয়াজ শুনে বের হয়, আমাকে 1-1.5 ঘন্টা যাবৎ খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। তাদের মনে তখন আসলে এটা ছিল যে তাহলে কি আমার মেয়েও নাই। তারা যখন হেলিকপ্টার নামে তখন আমি আমার ভাইকে দেখতে পাই। আমার ছোট বয়স 4 বছর। সে নিজে যখন দেখে সে ওখানে আর থাকতে পারে না, সে চুপ হয়ে যায়। ছোট মানুষ কি দেখবে এখানে। তো সাধারণ জনগণ যে এখানে ভিড় করলো, সাধারণ জনগণ এখানে সে কি পাইলো, সেটা আমার সাধারণ জনগণের কাছে প্রশ্ন। আর আপনারা যে 40 টাকার পানি 600 টাকা করে বিক্রি করলেন, আপনাদের ব্যবসায় কি এমন মানে হয়ে গেছে, লাভ হয়ে গেছে যে ওই দিনই করতে হইলো। আমি সত্যি বলতে কি এটুকু বলবো যে যারা দেখতে আসছে, যারা এই কাজগুলো করলো, তারা মানুষ না, তারা মানুষের ভিতরে পড়েও না। রিক্সা ভাড়া এখান থেকে মনসিরালি মেডিকেল ভাড়া 40 টাকা, সেখানে 150 টাকা চাইছে। সিএনজি ভাড়া 1000 টাকা। কোন মাক্কেলা 1000 টাকা চাইছে? তাদেরকে বলেন যারা আহত নিহত হয়েছে, যারা মারা গেছে তাদেরকে 10 কোটি টাকা করে দিয়েছে, আর যারা পুড়ে গেছে তাদেরকে 1 কোটি টাকা করে দেওয়া হয়েছে। তাদের বাচ্চাকে এখানে পুড়ে তারপরে যাইতে বলুন, ওখানে এমনি টাকা দিয়ে দিবে, সরকার টাকা দিয়ে দিবে। হ্যাঁ, বাধ্যতামূলক কোচিং করতে হয়, তারপরে পড়ানো শিখে আসলে ডিটেনশন ক্লাস করতে হয়। তো ওখানে শিক্ষার্থীগুলো অনেকেই বাবা মার অপেক্ষায় ছিল, অনেকে ডিটেনশন ক্লাস করছিল, অনেকে কোচিং করছিল। তো তখনই আর ওখানে টোটাল শিক্ষার্থী ক্লাস করে 783 জন। তো সবাই তো আর ছিল, আমরা বলছি না সবাই ছিল, কিন্তু আমরা এটা জানতে চাইছি যে কয়জন ছিল না, সেই লিস্টটা কয়জন মারা গেছে, কয়জন বেঁচে আছে, কয়জন নিখোঁজ। এই রিপোর্টটা যদি আমাদের দেওয়া হয় তাহলেই তো হয়ে যায়। কলেজ কর্তৃপক্ষ বলে 29 জন, টিভি নিউজ চ্যানেলে আমরা দেখি 35 জন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, 6 জন কি কবর থেকে বের হয়ে তাদের মা বাবার কাছে ফিরে আসছে? কখনোই না। আপনারা সঠিক তথ্যটা দেন, আমরা সঠিক তথ্যের জন্য বসে আছি। এই তো কোচিং, এটা ডিটেনশন আমরা মানি। হ্যাঁ, আমরা যদি পড়ালেখা না শিখে আসি তো অবশ্যই তো আমাদের টিচার করাবেই ক্লাস, কিন্তু কোচিংটা আমরা কোচিংটাকে খুব এইভাবে দেখি, খুব প্রেশার দেওয়া হয় কোচিং আমাদেরকে। আমার বন্ধু আমাকে শেষবারের মতো বলেছিল, আমি জানতাম তুই আসবি। একটা বাচ্চা জোর করে স্কুলের মধ্যে ঢুকবে, ওই ক্লাসরুমের মধ্যে আগুন জ্বলছে তার মধ্যে ঢুকবে, কিন্তু এক ব্রিগেডিয়ার বলছে বাবা তুমি যেও না, বলছে আমার বন্ধু আছে, বলছে তোমার বন্ধু আর নাই, শেষ, তুমি যেও না। কিন্তু ছেলেটা শুনছে না, ছেলেটা কিন্তু সুস্থ, বাইরে আগে থেকে চলে এসছে, কিন্তু ওর বন্ধু স্কুলের ভেতরে। ও বলছে না আমি যাব, দৌড়ে গেছে ওর কাছে, যে ওর বন্ধুকে বাইরে নিয়ে এসছে। ওর বন্ধু বাইরে আসার পর যখন মারা গেছে, তখন ব্রিগেডিয়ার বলতেছে বাবা আমি বললাম না তোমার বন্ধু আর নেই? যখন বলছে স্যার আমি গেছিলাম যখন স্কুলের ভেতরে, আমার বন্ধু বেঁচে ছিল, আমার বন্ধু আমাকে দেখে মুস্কি হাসি দিয়ে বলছে বন্ধু আমার বিশ্বাস ছিল তুই আসবি, আমার বিশ্বাস ছিল তুই আসবি। এরপরে আমি যখন ওকে বাইরে বের করতে গেছি তখন আমার বন্ধু মারা গেছে। আমি যদি না যেতাম আমার বন্ধুর শেষ বিদায় হাসি মুখটা দেখতে পেতাম না, আমি যদি না যেতাম আমার শেষ বিদায়টা দেখতে পেতাম না। এমন অসংখ্য দৃশ্য এই মাইলস্টোন স্কুলে ঘটেছে। সুপ্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকেও বলবো বন্ধুত্বের ক্ষেত্রে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আপনারা এখানে যারা আছেন অবশ্যই আপনার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সৎ বন্ধু নির্বাচন করবেন, আল্লাহওয়ালা, নামাজি, কোরআনওয়ালা, ইসলামওয়ালা বন্ধু নির্বাচন করবেন। আপনার বন্ধু যদি নামাজি হয় আপনাকে নামাজ পড়াবে, আপনার বন্ধু যদি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা হয়, ইসলামওয়ালা হয় আপনাকে কোরআন পড়াবে, ইসলাম শেখাবে। আর আপনার বন্ধু যদি বিড়িওয়ালা, সিগারেটওয়ালা, গাঁজাওয়ালা, আপনার বন্ধু যদি নারীওয়ালা হয় আপনাকেও কিন্তু ওই অশ্লীল খারাপ কাজে নিয়ে যাবে। এই জন্য বন্ধুর মতো বন্ধু নির্বাচন করবে। এখন এই ক্লাসরুমিতে এরকম বাচ্চা বের করেছে, এই রুমিতে আমার পাখির কত কষ্ট হয়েছে রে। বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চেয়েছে আমার কাছে, 600 একটা 2 লিটার পানির বোতল। এটা কিসের স্বাধীন দেশ? 5 আগস্টের পর যে সবাই বলতেছে যে বাংলাদেশ স্বাধীন দেশ হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর, কিন্তু আরো বিশৃঙ্খলা হয়েছে যে আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে তারপর এখানে মিছিল করতেছে যে ব্যবসায়ীরা ভয় নাই, চাঁদাবাজ করে খাই নাই। কারণ সন্ত্রাসীরা জানে যে আমরা যদি এরকম নির্মমভাবে হত্যা করি
বিচার হবে না। এখানে আর যদি কোনো মারামারি না হয় বা খুনাখুনি না হয়, এখানে শান্তি যদি একটা বাংলাদেশ হয়, আমি এটাই চাই। আমার বাবা যদি সঠিক বিচারটা হয়, আমি গর্ব করে বলতে পারবো যে আমার বাবাকে হত্যা করছে, তাদের সঠিক বিচারটা হয়েছে। কিসের স্বাধীন দেশ? 5ই আগস্টের পর যে সবাই বলতেছে যে বাংলাদেশ স্বাধীন দেশ হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর, কিন্তু আরো বিশৃঙ্খলা হয়েছে যে আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে তারপরে এখানে মিছিল করতেছে যে ব্যবসায়ীরা ভয় নাই, চাঁদাবাজ করে খাই নাই। এটা কোনো কথা? যে ওরা এত ক্ষমতা কিভাবে পাবে বিএনপি আসার পর? যে আমার বাবাকে যারা হত্যা করছে তারা এভাবে প্রকাশ্যে হত্যা করার পরও যদি এভাবে মিছিল করে, এটা কোনো কথা? আপনারা যদি সঠিক বিচারটা না পান, এভাবে যদি সবাই এরকম খুনাখুনি করতে যায়, বাংলাদেশ আর কেউই বাঁচবে না, সবাই মরে যাবে। তাই বলতেছে একটা যদি সঠিক বিচার হয়, তাহলে খুনিরা মানে ভয় পাবে যে আমি যদি খুন করতে যাই তাহলে যে সোহাগে যে মারছে, এরকম যদি আমার তাদের মধ্যে যদি এরকম ফাঁসি হয়, এই ভয় যদি আর কোনো খুনাখুনি না হয়, আমি এটাই চাই। কারণ সন্ত্রাসীরা জানে যে আমরা যদি এরকম নির্মমভাবে হত্যা করি, আমাদের বিচার হবে না। এটা জানেই কিন্তু ওরা এরকম করছে। তাই আমরা আপনাদের কাছে যে আপনারা এটার বিচারটা ঠিকঠাক করেন, দৃষ্টান্তমূলকভাবে বিচার কার্য শুরু করেন, যাতে করে এই বাংলাদেশে এই দেশটা যেন সবাই বলতে পারে যে না, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। কোনো সন্ত্রাসী যদি অপরাধ করতে যায়, অন্তত 10 বার ভাববে। আমি ভুল বলছি, 10 বার না 100 বার ভাবার মতো আপনারা বিচার করেন। আচ্ছা, আমি 11 জন যে আসামি অ্যারেস্ট হয়েছে, আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে যারা যারা মূল হোতা তাদেরকে অ্যারেস্ট করা হোক। এখন পর্যন্ত কিন্তু সারার হোসেন টিটু অ্যারেস্ট হয় নাই। আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদীপক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে সারার হোসেন টিটু এখনো কেন গ্রেফতার হচ্ছে না, এইটা আমার প্রশ্ন। এবং আমার প্রশ্নবাদ, আমি শুধু অনুরোধ করতেছি যে আমার সারার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং তাকে যেন আইনের আওতায় আনা হয়। আমাদের প্রথম কাজ হচ্ছে যে যারা যারা 1 নম্বর আসামি মহিনুদ্দিন ওই স্পটেই ধরা পড়ছে এবং 11 জন পুলিশ ধরছে, আমি পুলিশের কাছে কৃতজ্ঞ যে তারা 11 জন আসামি ধরতে সক্ষম হয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তাদের কাছে আমার অনুরোধ যে তারা তাদের ভাই মনে করে, সোহাগ তাদের ভাই মনে করে অন্তত সব সন্ত্রাসীদের গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে এবং তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। মূল যে 4 জন আসামি, এই যে 4 জন আসামি, আমাদের অনুরোধ এই যে আনোয়ারুল হক রনি, কাইয়ুম মোল্লা, রাকেশ এবং তোফাজ্জল হোসেন বাবুল, এদেরকে মোজাফফর হোসেন বাবুল, এদেরকে যেন আইনের আওতায় আনা হয় অতি দ্রুত এবং ইজাহারে এদের নামকে যুক্ত করতে হবে। আমাদের এটা অনুরোধ হিসেবে আপনারা নেন অতি দ্রুত। আমার বাবা যাওয়ার সময় বলছে যে আমি একটু আসতেছি, আমার একটু কাজ আছে, সেটা বলে আমার বাবা